এই চিনিস আমাকে, এই তোর ভালোবাসা? তুই এগুলো কি করে ভাবলি আমার ব্যাপারে রাদিন? আজ 2 দিন ধরে আমার মধ্যে কি যাচ্ছে তুই টের পেয়েছিস? আমি ঘরের এক কোণে পড়ে থেকে সারাদিন কি কি ভাবি তুই জানিস? তোর উপর যাতে কোনো চাপ না আসে এজন্য তোকে কিছু বলিনি। একা একাই সব কষ্ট সহ্য করছি আমি। কোথা থেকে কি করব, কিভাবে সবাইকে সব বলবো, এসব ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি আমি। আর তুই ভাবছিস আমি টাকার লোভে তোকে ছেড়ে দেব? আমার ভালোবাসা এতই ঠুনকো? এইটুকু বলে রাদিলকে ছেড়ে দেয় আলো। 2 হাতে মুখ ঢেকে অঝরে কেঁদে ফেলে রাদিল। এবার বুঝতে পারছে যে ভুলটা তারই হয়েছে। সব না শুনে এতটা রিয়েক্ট করাও ঠিক হয়নি। রাদিল এগিয়ে গিয়ে আলোর মুখটা 2 হাতের আজলায় পুড়ে নিয়ে চোখটা মুছিয়ে দিয়ে বলল, আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। আমি তোকে ভুল বুঝেছিলাম, মাফ করে দে প্লিজ। এভাবে ওভার রিয়াক্ট করা ঠিক হয়নি আমার, মানছি আমি। কিন্তু কি করব বল, অন্যের মুখ থেকে তোর এই ব্যাপারে জানতে হয়েছে আমাকে। এটা শুনে আমার মাথা কাজ করছিল না। তুই তো জানিস কাল রাতটা আমার কতটা কষ্টে কেটেছে। সারা রাত ঘুমাতে পারিনি তোকে হারানোর ভয়ে। আলো একটু ধাতস্থ থেকে কাঁদো কাঁদো হয়ে বলল, তাই বলে এভাবে ভুল বুঝবি আমাকে? রাদিল আলোর মুখটা ধরে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আচ্ছা রাদিল, সরি। রাদিলের অনেক বড় ভুল হয়ে গেছে, আর হবে না। তবুও কান্না থামা। আমার রানীটার চোখে কান্না ভালো লাগে না, কষ্ট হয়। তবে তোকে একটা প্রমিস করতে হবে। আলো কান্না থামিয়ে রাদিলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। রাদিল বলল, আর কখনো কোনো কথা আমার কাছ থেকে লুকানো যাবে না। যা হবে দুজন একসাথে সেটার মোকাবেলা করব। সুখ দুঃখ সব ভাগ করে নেব, ঠিক আছে? আলো মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রাদিল আবারও বলল, তাহলে এখন কি করব? আমি আব্বু আম্মুকে পাঠাবো তোদের বাসায়? আলো নাকচ করে বলল, না রে, করতে পারলে তো আমি তখনই তোকে বলে দিতাম। আব্বু আম্মু এটা মেনে নিবে না এখন। আমি কোনোভাবে দেখে ম্যানেজ করতে পারি নাকি। 2 মাস সময় আছে হাতে। যদি তারপরও কিছু করতে না পারি তাহলে না হয় আমাদের ব্যাপারটা জানাবো। রাদিল কিছু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি বেশি সময় দেব না তোকে। সবকিছু যদি ঠিক না হয় তাহলে আমি নিজে চলে যাব তোদের বাসায়। এখন বাসায় যা, এখানে এখন অনেক লোক আসবে। রাদিল আলোর চোখের অবশিষ্ট পানিটুকু মুছিয়ে দিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিল। ওরা যে সাইটে ছিল সেখানে মানুষজন কম ছিল, তাই কথা বলতে সমস্যা হয়নি। কিন্তু এখন অনেকে এদিকে চলে আসে, তাই আলোকে বাসায় পাঠিয়ে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। বাসায় গেলে না হয় ফোনে কথা বলা যাবে। আজকে বুকের ভেতরের 100 মণ ভারী পাথরটা যেন নেমে গেল। বেচারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। রুমের ভেতর শুধু পায়চারি করে যাচ্ছে আরু। তার মাথায় এখন হাজারটা টেনশন ঘুরপাক খাচ্ছে। ইরা বসে আছে আরুর বিছানার উপর, সে নিজেও ভাবনায় আছে। একটু পরপর আরুকে দেখছে আর নিজের নখ খুঁটছে। কি হবে আজকে সেই নিয়ে চিন্তায় 2 বান্ধবী কাহিল হয়ে গেছে। রেস্টুরেন্টের ঘটনা পেরিয়েছে আজ 2 দিন হয়ে গেছে। আরহাম আরুকে নিয়ে বাড়িতে এসে তার বাবা মাকে সব বলেছে। এতে আরাফাত শেখ প্রথমে বেশ মন খারাপ করেছে। তিনি রাজিও ছিলেন না, পরে আবার আদরের মেয়ের কথা ভেবে রাজি হয়ে গেছেন তাদের সম্পর্কে। তারা জানে ফাহিম ছেলে হিসেবে ভালো, পরিবারও ভালো, আবার নিজেও সেটেল। আর কি চাই? এছাড়া দুজন যখন দুজনকে পছন্দ করেই নিয়েছে তখন তাদের আর ব্যাঘাত না দেওয়াটাই শ্রেয় মনে করেন তারা। আর আজ ফাহিমদের বাসা থেকে লোক এসেছে আরুকে দেখতে। এমনি দেখা মেয়েই তাদের ফাহিমের জন্য বেশ পছন্দ হয়েছে। আগে থেকে চেনা জানা মানুষ সবাই, তবুও পাত্রী দেখা দেখতে তো আসতেই হয়। এতক্ষণ আরু ইরা নিচেই ছিল সবার সাথে। আরু আজ ফাহিমের কথায় গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে তাকে। নিচে সবার দেখা দেখি শেষে আরু আর ইরাকে উপরে পাঠিয়ে দিয়েছেন সবাই। আর এই নিয়ে যত চিন্তা হচ্ছে তাদের। উপরে কেন পাঠালো? ফাহিম যাওয়ার আগে কি বিয়েটা হবে, নাকি শুধু এঙ্গেজমেন্ট করিয়ে রাখবে, নাকি একেবারে এসেই সব হবে, না আবার ওকে লন্ডনে যেতে হবে? মানে এসব ধরনের যত চিন্তা আছে সবই আরুর মাথায় ঘুরঘুর করছে। ইরা এবার আরুকে একটু শান্ত করতে বলল, আরে থাম, এত চিন্তা করতে হবে না, সব ঠিক হবে দেখিস। ওখানে হয়তো ওনারা বিয়ে নিয়ে কিভাবে কি করবে সেটাই আলোচনা করছে। তুই এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। আর আছে তো ওখানে। ইরার কথা শুনে থেমে গেল। আরু পায়চারি করা বন্ধ করে ইরার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, আমার ভাইয়ের উপর এত বিশ্বাস, বাবা এত প্রেম। আরুর কথা ইরা চোখ মুখ কুচকে বলল, কি সব বলছিস? তোর ভাইয়ের সাথে কখন হলো প্রেম? আমি তো এমনি বললাম। উনি তো কতটা ভালোবাসে, তাই বললাম যে তুই যা চাইবি তাই করবে। এখানে প্রেমের কি হলো? আরু ইরার পাশে বসে এক হাতে ওর কাঁধ জড়িয়ে ধরে বলল, শোন, আমার ভাই হচ্ছে হিরে। সবাই তাকে বোঝে না, যারা তাকে ভালোবাসে তারাই বোঝে ওর ভেতরকার মানুষটাকে। একবার যাকে ভালোবাসবে তার জন্য সবকিছু উজাড় করে দিতে পারবে। তুই এখন বুঝবি না, পরে বুঝবি, আর তখন আমাদের থেকেও বেশি বুঝবি।
তা আমি তোর ভাইকে বুঝে কি করব? ওনাকে বুঝে আমার কোনো কাজ আছে? আরু নাটকীয় ভঙ্গিতে বলল। হুম, ওনাকে বুঝতেই তো তোমার সব কাজ। আর কয়েকটা দিন ওয়েট করো, সব বুঝে যাবি। ইরা হালছাড়া ভাবে বলল। আমাকে কিছু বুঝতে হবে না, মাফ কর বোন। আরু একইভাবে বলল। মাফ তো করা যাবে না বৎস, আগে বলো তুমি কি আমার ভাবি হওয়ার জন্য প্রস্তুত? ইরা নাক শিখেই তুলে বলল। ছি, এসব কি কথা আরু? আমি কেন তোর ভাইয়ের বউ হব? ফিহাপুকে বানা তোর ভাবি। আরুও ইরার মতো করে বলল। ছি, ও কেন আমার ভাবি হবে? আমার ভাইয়ের চয়েস এতটাও বাজে না। আমার ভাইয়ের পছন্দ তো তোর মতো মেয়েকে। হয়েছে, এবার থাম। আমি নিচে গিয়ে দেখে আসি ওরা কি অবস্থা। তুই বের হোস না এখন। আরু মিটিমিটি হেসে সম্মতি দিয়ে বলল। আচ্ছা যা, দেখে আয় আমার ভাইটা কি করে। ইরা আরুর মাথায় চাটি মেরে চুপ কর বলে চলে গেল। আরুর রুম থেকে বেরিয়ে সামনে তাকাতেই দেখলো আরহাম দাঁড়িয়ে আছে তার রুমের দরজার সামনে, ফোনে কথা বলছে কারোর সাথে। হয়তো রুমে ঢুকবে এখন। ইরা প্রথমে আরহামকে দেখে লজ্জা পেয়েছিল ভীষণ, কেন জানি। হয়তো আরুর কথায় আরহামকে দেখা মাত্রই লজ্জারা ঘিরে ধরেছিল তাকে। তবে হঠাৎ রেস্টুরেন্টের কথা মনে পড়ায় লজ্জারা আবার হাওয়ায় মিলিয়ে গেল। তখন মাথায় আসলো একটা সরি অন্তত বলা দরকার। তাই আরহামের রুমে ঢুকার পূর্বে ইরা ডাকলো তাকে। শুনুন। বহু কাঙ্ক্ষিত নারীটির কণ্ঠ পেয়ে নিমিষেই চিনে ফেলল আরহাম। তাকে ভ্রু কুচকে পিছনে চাইল। স্নিগ্ধ কোমল ইরাবতীকে দেখে কুচকে থাকা ললাট মসৃণ হয়ে গেল। দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ালো আরহাম। ওইভাবে দাঁড়িয়ে ভ্রু নাচের ইশারা দিয়ে বোঝালো কি হয়েছে। ইরা নিজের অন্যায় নখ খুঁড়তে খুঁড়তে বলল। আসলে পরশুদিনের ব্যাপারটার জন্য সরি। আমি না বুঝে আপনাকে কত কিছু বলে ফেললাম। আরহাম এবার ইরার দিকে এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ালো। দূরত্বটা খুব বেশি নয় ওদের। আরহাম ঝুঁকে গিয়ে ইরার মুখের কাছে মুখ নিয়ে আসলো। ইরার বড় বড় চোখ করে পেছনে খানিকটা হেলে গেল। আরহাম ভ্রু নাচিয়ে বলল। আমি সরি চেয়েছি। ইরা আরহামের চোখের দিকে তাকিয়ে দুপাশে মাথা নেড়ে না বোঝালো। আরহাম একই টোনে বলল। তাহলে আপনি সরি বলছেন কেন? আমার তো সরি লাগবে না, আমার অন্য কিছু লাগবে। ইরা ভ্রু কুচকে বলল। মানে? আরহাম এবার সোজা হয়ে বলল। মানেটা হচ্ছে যখন জিনিসটা আপনার কাছ থেকে নিব তখন বুঝিয়ে দেব। এটুকু বলে পেছনে ঘুরে চলে যেতে চাইলো আরহাম। তখনই মনে পড়লো ও তো নিচে সবকিছুর খবর নিতে যাচ্ছিল। এখন আরহামকে জিজ্ঞেস করা যাক। তাই ইরা আবারও ডাকলো আরহামকে। শুনুন আরেকটা কথা। আরহাম দাঁড়িয়ে গিয়ে আবার পেছনে ঘুরলো। ইরাকে কিছু বলতে না দিয়ে ওর কানের কাছে নিজের ঠোঁট নিয়ে বলল। আপনার কি আজকে আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে? সবসময় তো আমার ইচ্ছে জাগে আপনাকে দেখার, আজ উল্টো হয়ে গেল মনে হচ্ছে। একে তো আরহাম ওর কানের কাছে গিয়ে বলছে কথা, এত কাছাকাছি এসে এতেই ইরার শরীরে কাঁটা দিয়ে উঠছে। তার উপর আবার কি বলল? ইরাকে দেখতে ইচ্ছা হয় সব সময়। এই মুহূর্তে যেন কথা আর বেরোচ্ছে না মুখ দিয়ে, তবুও অস্ফুটে বলল। কি বললেন? আমাকে দেখতে ইচ্ছে হয় আপনার? মানে? মানেটা না হয় বুঝে নিন। ইরা আরহামের দিকে তাকিয়ে একইভাবে বলল। কিন্তু আমি তো আপনাকে বুঝতে পারি না। আরো হয়তো ঠিকই বলে, আপনাকে সবাই বুঝতে পারে না, যারা ভালোবাসে তারাই বুঝতে পারে। আরহাম হাসকি স্বরে বলল। যে ভালোবেসে বুঝে নিন আমাকে, আমি তো ভালোবাসতে বারণ করিনি। ভালোবাসার কথা এইভাবে শুনে ইরার বুকে ঝড় উঠে গেল। হৃৎপিণ্ড বেসামাল হয়ে উঠেছে। বুকের ভেতরে যন্ত্রটা ধুকপুক করেই যাচ্ছে। গলা শুকিয়ে যেন কাট। তবুও কেউ কারো চোখ থেকে নজর সরাচ্ছে না। এখানে কি প্রেম চলছে নাকি? ফাহিমের কথায় দুজনারই ধ্যানচ্যুত হয়। ইরা চমকে উঠে চোখ সরিয়ে নেয় আরহাম থেকে। আরহাম ভ্রু কুঁচকে ফাহিমের দিকে তাকিয়ে বলে। হ্যাঁ, প্রেম চলছে, আর তুই প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছিস। আরহামের কথা ইরা অবাক হয়। ওরা কখন প্রেম করলো? ফাহিমকে সাফাই দিয়ে বলে। না ভাই, উনি মিথ্যে বলছে। আমি তো। আরে থাম, আমি কিছু বলেছি নাকি তোদের? তোরা চালিয়ে যা দোস্ত, তুই প্রেম কর, আমি একটু হবি বউটাকে দেখে আসি। শুধু শুধু তোদের মাঝে কাবাবে হাড্ডি হয়তো কোনো লাভ নেই বল। আরহাম ভ্রু কুঁচকে বলল। লাথি মেরে বাত্তি নিভিয়ে দেব। তোকে আমি এখানে প্রেম করার জন্য ডেকেছি। যা আমার রুমে গিয়ে বস, আমি আসছি। ফাহিম ঠোঁট উল্টে বলল। নিজের বেলায় 16.5 আনা আর আমার বেলায় 4 আনা। আরহাম চোখে তাকিয়ে বলে। যাবি? যাচ্ছি। বলেই ফাহিম আরহামের রুমে ঢুকে গেল। আরহাম আবার ইরার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ মিস, আপনি যেন কি বলতে ডাকছিলেন বলেন। ইরা আরহামের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল। কিছু না। এটুকু বলেই হনহন করে আরুর রুমে ঢুকে গেল। আরহাম ঠোঁট কামড়ে হেসে ভেতরে চলে গেল। ইরাবতীকে বোকা বানাতে তার ভালোই লাগে। বোকা ফুল। শরতের সকাল। কখনো কখনো ঘন কালো মেঘ ঘুরে বেড়ায় নীলবর্ণ গগনে, আর কখনো সুন্দর পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিন। আকাশে পেঁজা তুলার মতো সাদা সাদা মেঘের ছড়াছড়ি। সূর্যিমামার কিরণে পুরো শহর জুড়ে ভ্যাপসা গরম আজ। তাই তো ফুল স্পিডে চলতে থাকা ফ্যানের নিচেও তরতর করে ঘাম ছুটছে আয়মানের শরীরে।
একরকম গরমের মধ্যে বেঘরে ঘুমাচ্ছে সে। আইমানের মা এসে টুস করে অফ করে দিল ফ্যানটা, হাতে তার খুন্তি। ফ্যান অফ করার গরমে আর টেকা যাচ্ছে না এখন, তবুও উঠার নাম নেই। আইমানের মা দরজায় দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগলো, তুই কি এখনই উঠবি নাকি আমি লাগাবো দুই এক গা? সেই কখন থেকে উঠতে বলছি, তবু ওঠার নাম নেই। তখন থেকে বলছি আলু আর টমেটো নিয়ে আয়, ফুরিয়ে গেছে ওগুলো। কথা কি কানে যায় না? আলু ছাড়া সে নিজেই খাবি না তরকারি। যত জ্বালা তো সব আমার। আইমান বিরক্ত ভঙ্গিতে মাথা তুলে কপাল কুঁচকে বলল, একটু পরে যাই না আম্মু, একটু ঘুমোতে দাও প্লিজ, ফ্যানটা অন করো। আর একটুও না, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিস। রান্না করব কখন, খাবি কখন, আর ভার্সিটি যাবি কখন শুনি? আইমান এবার ব্যর্থ শ্বাস ফেলে চোখ ডলতে ডলতে উঠে পড়ল। উঠে বসে অলসভাবে বলল, ঠিক আছে যাও, আসছি। তাড়াতাড়ি। বলেই চলে গেল তার মা। আর আইমান আস্তে আস্তে অলসতার সাথে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আস্তে ধীরে দাঁতটা ব্রাশ করে মুখে একটু পানি ছিটিয়ে বেরিয়ে আসলো সে। মায়ের কাছে এসে দাঁড়ালে সে বলল, কি রে, এভাবেই যাবি? চুলের কি হাল? হাফ প্যান্ট পরা, কেমন দেখাচ্ছে? ফ্রেশ হয়ে আসি। মা, আমি পাত্রপক্ষ হয়ে মেয়ে দেখতে যাচ্ছি না, বাজার করতে যাচ্ছি। তা আবার সামনেই, 2 মিনিট হাঁটলেই তো সবজির ভ্যান পাবো। এইটুকুর জন্য এত কিছু করতে পারবো না। এখন আর চেঞ্জ করব না, একেবারে ভার্সিটি যাওয়ার সময় করব। এখন টাকা আর ব্যাগটা দাও। তিনিও আর কোনো কথা না বাড়িয়ে টাকা আর ব্যাগ দিয়ে দিল। সেগুলো নিয়ে বেরিয়ে পড়ল আইমান। অগোছালো চুলগুলো সব কপাল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। গায়ে সাদা রঙের ঢিলে ঢালা টি শার্ট, হাঁটু অবধি পরা প্যান্টটার নিচে পায়ের লোমগুলো স্পষ্ট। বাসার স্যান্ডেল পরে রওনা দিল সে। একটু সামনে যেতেই সবজিওয়ালা মামাকে দেখা গেল। সবজির ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে সবজিওয়ালাকে বলল, মামা, 2 কিলো টমেটো আর 3 কিলো আলু দাও তো। সবজি বিক্রেতা আলু ওজন করে টমেটোতে হাত দিল। আইমান তাকে থামিয়ে দিয়ে বলল, আরে মামা, এগুলো কি? আমি সামনে থাকতেই আমাকে পচা টমেটো দিতেছো? কই পচা কোনে দেখলেন? এইগুলি পচা না তো, এমনি একটু কালার হয়েছে। মামার কথায় আইমান ভ্রু কুচকে বলল, আমারে শেখাও কোনটা ভালো কোনটা খারাপ। ওখান থেকে একটা পচা টমেটো উঠিয়ে বলল, এটা কি? চোখে দেখো না, পচে কালো হয়ে গেছে। এগুলো বিক্রি করো? সবজিওয়ালা মামা দাঁত বের করে বলল, ও দেখিনি মামা। আচ্ছা ওইটা ফালাই দাও, আমি অন্যগুলো দিতেছি। আইমানও টমেটোটাকে পেছনে ছুঁড়ে মারলো। পচা টমেটোটা এখানে রেখে কি করবে? টমেটো ছোড়ার সাথে সাথে কেউ আহা বলে আর্তনাদ করে উঠলো। আইমান চমকে পেছনে ঘুরে দেখে একটা মেয়ে মুখে হাত দিয়ে নিচু হয়ে আছে। আইমান বুঝে গেছে টমেটোটা হয়তো মেয়েটার উপর পড়েছে। এই ভেবে একটু এগিয়ে গেল। অমনি মেয়েটা চোখ মুখ কুচকে চাইল আইমানের দিকে। মেয়েটাকে দেখে আইমান থ হয়ে গেছে। আর কাউকে পেল না, সে সেই মেয়ের উপরই ফেলতে হলো। ছোঁয়া যাচ্ছিল টিউশনি করতে, সেখান থেকে ছাত্রীকে পড়িয়ে সোজা ভার্সিটিতে চলে যাবে, কিন্তু হঠাৎ কে যেন কিছু রে মারলো আর সেটা এসে লাগলো তার মুখে। ছোঁয়া তার চশমার উপর থেকে পচে যাওয়া টমেটো সরাচ্ছে। পচে নরম হয়ে যাওয়া টমেটো ছুঁড়ে মারায় তার মুখে এসে টমেটো চ্যাকা হয়ে গেছে, পুরো মুখে রসে মাখিয়ে গেছে। পচা গন্ধে দম আটকে আসছে। চশমাটা হালকা পরিষ্কার করে কটমটিয়ে তাকালো আইমানের দিকে। আইমান মাত্র বলতে যাবে তুমি ঠিক আছো, তার আগে ছোঁয়া মুখের বুলি ছুড়ল, অসভ্য ব্রাউলডেল ছেলে, আপনি আমাকে পচা টমেটো মারলেন কেন? চোখে দেখেন না? আইমানের ললাটে 4-4টা ভাঁজ ফেলে বলল, তুমি চোখে দেখো না আমি এখানে দাঁড়িয়ে আছি? তোমাকে এখান দিয়ে কে যেতে বলেছে শুনি? এতক্ষণ ছোঁয়া খেয়াল করেনি সামনে কে দাঁড়িয়েছে। এমনিতেই চোখে কম দেখতে পায়, তার উপর টমেটো মারায় চশমার কাজ ঘোলা হয়ে গেছে। তবে এখন কণ্ঠটা আঁচ করতে পেরে নিজের কপালে দ্বিগুণ ভাঁজ ফেলে বলল, আপনি মিস্টার মফিজ, আপনি সত্যি করে বলুন তো, আপনি টমেটোটা ইচ্ছে করে মেরেছেন তাই? আমার তো ঠেকা পড়ছে তোমার গায়ে টমেটো ফেলানোর। আজ এরা ফাউ টাইম আমার নেই। আর এই মিস্টার মফিজটাকে? ছোঁয়া নাক কুচকে বলল, আপনি মফিজ ভীতু একটা। সিনিয়রদের কাছ থেকে বাঁচতে মফিজ স্যারের নাম নেন, অসভ্য। আইমান রেগে বলল, একদম মফিজ বলবেন আমাকে। ছি, কি নাম! নিজে তো চাশমিশ, চশমা ছাড়া তো মনে হয় চোখেও দেখো না। অন্ধ কি এমনি এমনি বলছি? চশমা থাকার পরেও চোখে দেখো না? করুন আপনি, নিজের দোষ আমার ঘাড়ে দেবেন না একদম। আপনি চোখে দেখলেন না এখান দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে? আইমান গাছাড়া ভাবে হেসে বলল, তোমার মতো পুচকে মেয়েকে কে চোখে দেখবে? তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ তার কোনো প্রমাণ আছে? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে পুচকি মনে হয় বলুন? আপনি বেশি দামড়া হয়ে গেছেন। কে বলবে আমার ব্যাচমেট? এত বড় হয়ে আমার ব্যাচমেট, লজ্জা করে না? তোমাকে দেখে যতটা হাবা মনে হয় ততটাও হাবা না তুমি। মুখটা বেশি চলে। নিজের দিকে দেখেছ? পচা টমেটোতে মাখামাখি হয়ে আছো।
তবুও ঝগড়া করে যাচ্ছ। তোমাকে দেখে তো আমারই গা ঘিন ঘিন করছে। ছোঁয়ার রাগে যেন নাক কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, তবুও কিছু বলল না, কারণ এখন সত্যি অনেক বাজে গন্ধ আসছে। এতক্ষণও ছিল, তবে ঝগড়া করে এসব মাথায় ছিল না। আগে নিজেকে পরিষ্কার করা দরকার, এভাবে তো আর ছাত্রী পড়াতে যেতে পারবে না। তাই এখন বেশি কথা না বাড়িয়ে বলল, আপনার তো এতদিনে লেখাপড়াও শেষ হওয়ার কথা ছিল। আমাকে এখন পানি এনে দিন আমি মুখ পরিষ্কার করব। আইমান অবাক হয়ে বলে, আমি কোথা থেকে পানি আনবো? নিজে গিয়ে নিয়ে এসো। তো আমি এখানে পানি পাবো কোথায়? আপনি মাখিয়েছেন, আপনি এনে দিবেন। এই মাঝ রাস্তায় আমি পানি পাবো কোথায়? যেটা ইচ্ছে সেটা থেকে আনো গিয়ে, আমি পারবো না। সবজিওয়ালা মামা বলল, আরে বাবা, একটু পানি এনে দাও না। মেয়েটা হয়তো কাজে চাইতেছিল, এমনি কেমনি চাইবো। আইমান তার দিকে তাকিয়ে বলল, তো তুমি এনে দাও না, একে আমি পানি টানি এনে দিতে পারবো না। আপনি আনবেন। দেখুন, এখানে আমি এত কিছু চিনি না। এখান দিয়ে আমি আমার ছাত্রী পড়াতে যাচ্ছিলাম, সেখান থেকে আবার ভার্সিটিতেও যেতে হবে আমাকে। তাই আপনি এখন আমাকে পানি এনে দিবেন, নয়তো পানির কাছে নিয়ে যাবেন। পারবো না। আইমানের সোজা সোজা জবাব। ছোঁয়া অসহায় হয়ে বলল, প্লিজ চলুন, কাছে কিনারে কোথাও পানি থাকলে নিয়ে চলুন, আমি গিয়ে ধুয়ে নিব। আমি এভাবে আর থাকতে পারছি না। আইমান এবার চোখে চোখে তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখে যেন জলেরও ভাস। এই মেয়েটা কিছু হলে কেঁদে দেয় নাকি? এতক্ষণ তো ঠিকই পটর পটর করছিল, তবুও এরকম অসহায় ভাব দেখে আইমানের মন গড়ল মনে হচ্ছে। আইমান আমার পিছে আসো বলে হাঁটা ধরলো, ছোঁয়াও গেল তার পিছে। যাওয়ার সময় ভ্যানওয়ালাকে বলে গেল সব মেপে রাখতো, একটু পরেই আসছে। হাঁটার সময় ছোঁয়া বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? মুদি দোকানে তোমাকে বেচতে। অমনি ছোঁয়া দাঁড়িয়ে গেল। আইমান পেছনে ঘুরে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সত্যি করে বলুন। পানির কাছেই তো। আইমান তপ্ত শ্বাস ফেলে বলল, ফুলের বাগানে নিয়ে যাচ্ছি তোমাকে বাসর সারতে, যাবে? ছোঁয়া নাকশিটকে কপাল কুঁচকে বলল, ছি, আপনি এত নোংরা কেন? আইমান এবার চেতে গিয়ে বলল, কারের ঘরে লাগাবো একদম। এত বেশি কথা বলো কেন? মুখ পরিষ্কার করতে চাও না? পানি লাগবে না? আইমানের ধমকে ছোঁয়া কিছুটা দমে গেল, মাথা নাড়িয়ে বোঝালো লাগবে। আইমান বলল, যেখানে যাচ্ছি সেখানে চলো, এত কথা পছন্দ নয়। ছোঁয়া আর কিছু বলল না, চুপচাপ হাঁটলো। তবে ভয় হচ্ছে মনে। অচেনা ছেলে কার মনে কি তা তো আর চেহারা দেখে বোঝা যায় না। কিছু দূর হাঁটতে ওরা একটা ফুলের নার্সারিতে এসে পড়লো। বেশিক্ষণ লাগেনি, 2 মিনিটেই পৌঁছে গেছে। ফুলের বাগান দেখে ছোঁয়া কিছুটা ভয় পেল। মিস্টার মফিজ তো বলেছিল ফুলের বাগানে নিয়ে যাচ্ছি বাসর সারতে, তার মানে আর একটু ভাবতে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ছোঁয়া কিছু বলবে তার আগে আইমান ওকে ইশারা করে বলল, ওই যে তোমার পানি, যাও মুখ ধুয়ে আসো। ছোঁয়া ওর দেখানো জায়গা অনুযায়ী তাকাতেই দেখলো একটা চাপ কল। সে মাথা থেকে সব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে কলের কাছে গেল, কিন্তু বিধি পা পিছলে পড়ে যেতে নিল। অমনি আইমান ওর হাতের কবজি টেনে ধরলো। আরে দেখে, এটুকু জায়গায় কে পিছলা খায়? নিজের ক্রমাগত উঠানামা করা বুকটাকে একটু শান্ত করতে লাগলো। ভয় পেয়ে গিয়েছিল। তারপর আবার নিজের হাতের দিকে তাকালো। আইমান হাত ধরে আছে, আর ছোঁয়ার গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এতে সে আলগোছে হাতটা ছাড়িয়ে নিয়ে কল চাপতে গেল, কিন্তু বেচারি কল আর চাপতে পারলো না, ভীষণ শক্ত হয়ে আছে। ওর মতো চুনোপুটি মেয়ে আরও দুটো এলেও মনে হয় চাপতে পারবে না। কল চাপতে না পেরে আইমানের দিকে অসহায় চোখে তাকালো। আইমান ওকে এভাবে তাকাতে থেকে বলল, আবার কি হলো? চাপতে পারছি না তো, একটু হেল্প করেই দিন না। আইমান চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলল, সরো, যাও মুখ ধো, আমি চেপে দিই। খাবার খাও না নাকি? এইটুকু কল তাই চাপতে পারো না? ছোঁয়া কিছু বললো না। কলের নিচে আগে নিচে চশমাটা ধুয়ে পরিষ্কার করলো। আইমান কল চাপতে গিয়ে দেখে আসলেই বেশ শক্ত এটা, তবুও নিজের ব্যক্তিত্ব বজায় রেখে হিরোদের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার কোনো রকম কষ্ট হচ্ছে না। ছোঁয়া তার চশমা পরিষ্কার করে এগিয়ে দিল আইমানের দিকে। আইমান ভ্রু কুঁচকে বলল, এটা আমার দিকে দিচ্ছ কেন? একটু ধরুন না, মুখ ধুবো কি করে? এখানে তো রাখার জন্য কিছু নেই। তা আমি কোথায় রাখবো? তোমাকে কল চেপে দিচ্ছি, দেখো না? ছোঁয়া আইমানের টি শার্টটা দেখিয়ে বলল, ওইখানে গুজে রাখুন একটু। কালো সানগ্লাসটা তো আপনারা ওইখানে গুজে রাখেন, এটা রাখলে কি হবে? আইমান বিদ্রুপ করে বলল, আমরা আমাদের স্টাইলিশ সানগ্লাস রাখি, তোমার মতো চাশমিশ চশমা রাখি না। রাখি না বলেও ছোঁয়ার হাত থেকে ছো মেরে চশমাটা নিয়ে রাখলো টি শার্টের গলায় ঝুলিয়ে, যেন এটা ওর ধরার কোনো ইচ্ছে ছিল না, তবুও নিল। আইমান এবার কল চাপতে ছোঁয়া এবার মুখেও পানি দিল। মুখে লেগে যাওয়া টমেটোর রস সরে যেতে ছোঁয়াকে দারুণ লাগছে দেখতে। ফর্সা ছোট্ট মুখখানি দেখতে একদম পুতুলের মতো লাগছে। সবকিছু যেন সৃষ্টিকর্তা খুব নিখুঁতভাবে এঁকে দিয়েছেন। আইমান আনমনেই বলে ফেললো, মেয়েটা মনে হয় একটু বেশি সুন্দর।
ক্যাম্পাসে পঞ্চপাণ্ডবের হই হুল্লোড় চলছে এখন। সকালে সবাই ভার্সিটি এসে জানতে পারে আরু আর ফাহিমের বিয়েটা ঠিক হয়ে গেছে। প্রথমে কেউই এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হতে চায়নি, পরে আরুর কথা ভেবে রাজি হয়ে গেছে। কারণ সব তো এখন জানাজানি হয়েই গেছে। তাহলে এখন আর আরামে না থেকে সম্পর্কটাকে হালালে পরিণত করা যাক। মেয়ে তো 4 বছর তাদের কাছেই থাকবে, কথা পাকাপাকি হয়ে গেছে। হাতে বেশি সময়ও নেই, মাত্র 15 দিন বাকি বিয়ের। ফাহিমের হাতে মোটে 1-1.5 মাস সময় আছে। টিকিট কনফার্ম হয়ে গেলেই চলে যেতে হবে, তাই 15 দিনের মধ্যে বিয়েটা পড়িয়ে দেবে। এই জন্য হাতেও খুব বেশি একটা সময় নেই। যা করার সব তাড়াতাড়ি করতে হবে। খুব বেশি বড় আয়োজন হবে না, আবার হবেও, কারণ 2 পরিবারের আত্মীয় স্বজন আছে যাদের না বললেই নয়। আর এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ছোট আয়োজনটা দৃষ্টিকটু লাগে, তাই মোটামুটি ভাবেই করবে। আজ আরু, ইরা, আলো, রাদিল, আইমান সবাই একসাথে উপস্থিত ক্যাম্পাসে। এত বড় খুশির খবর শুনে সবাই হুমড়ি খেয়ে পড়েছে আরুর উপর। ওদের তো বিশ্বাসই হচ্ছে না যে আরুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার ফাহিম ভাইয়ের সাথে। ওদের ভালোবাসা এবার পূর্ণতা পাবে তাহলে। আজ সবাই আরুকে ঘিরে ধরেছে, এবার সবার ট্রিট চায়। রাদিল বলল, দেখ দোস্ত, বিয়ের দাওয়াত তো খাবই, সাথে কিন্তু ট্রিটও চাই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, সবাইকে ট্রিট দেবো, ঠিক আছে? তোরা ইরুর কাছেও ট্রিট যা। আলো বলল। ইরুর কাছে কেন? ইরুরও বিয়ে ঠিক হয়ে গেছে? আলো মিটমিট করে হেসে বলল, হয়নি, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়। এটুকু শুনেই তো আইমানের ঘাম ছুটে যাচ্ছে। ইরার বিয়ে ঠিক হয়ে যাবে, আর ওদিকে ইরার রাগ হচ্ছে। ও জানে আরু আরহামকে নিয়ে এগুলো বলছে। আরুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বাজে কথা রাখতো আরু, আমার কেন বিয়ে ঠিক হবে? নিজেরটা কর আগে। আরে চান্দু, তুমি তো আমার ভাইয়ের বউ হবা, আমার বিয়ের পর পরই তোর বিয়ে হবে, দেখিস। আরুর কথা এখন সবাই বিস্মিত নয়নে তাকিয়ে আছে ওর দিকে। আলো বলল, সত্যি ইরু, আরহাম ভাইয়ের সাথে তোর বিয়ে? আইমান বাজ পাখির ন্যায় তাকিয়ে আছে ইরার দিকে, হয়তো কাঙ্ক্ষিত কিছু শব্দ শুনতে চাইছে ইরার কাছ থেকে। ইরা বলল, আরে না, ও আর ওর হবু বর মানে আমার ভাই দুজনে কাল থেকে একই কথা বলছে। আমি নাকি ওর ভাইয়ের বউ হব? এটা কেমন কথা? আমি কি প্রেম করি ওনার সাথে? করিস না তো কি হয়েছে, সামনে তো করতেও পারিস। ইরা আরুকে থামাতে চাইছিল, কিন্তু আইমান আরুকে থামাতে বলল, চুপ কর আরু, সবসময় সব ধরনের মজা করা ভালো লাগে না। ওর যখন তোর ভাইয়ের সাথে কিছু নেই, তাহলে কেন ওকে ফোর্স করছিস এসব বলে বলে? তোদের এরকম মজার ভালো লাগছে না ভাই। এটুকু বলেই ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা ধরলো আইমান। আরু বলল, আরে মজা করছি না তো, সত্যি। কিন্তু তুই কোথায় যাচ্ছিস আইমান? এই কিরে, কি হলো? আরু ডাকতেই আছে, কিন্তু আইমান শুনলো না, হনহন করে চলে গেল। কেউ বুঝলো না ওর কি হলো, কিন্তু রাদিল ঠিকই ধরতে পেরেছে আইমানের মনের অবস্থা। নিকোষ কালো অন্ধকার কক্ষ, ভেতরে কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। নিজের হাতটা পর্যন্ত নিজে দেখতে পাচ্ছে না ইরা। বুকের ভেতর আকাশ সম ভয়, গলা শুকিয়ে কাঠ। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় কি করে পৌঁছালো নিজেও জানে না। ভয়ে চিৎকারও করতে পারছে না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হঠাৎ ক্যাচ করে রুমের দরজাটা খুলে গেল। অন্ধকার নিস্তব্ধ কক্ষে দরজাটা খোলার আওয়াজটা বেশ ভয়ঙ্কর লাগছে। ইরা আটকে উঠে দরজার পানে তাকায়। বাইরে থেকে সাদা লাইটের আলো এসে পড়েছে রুমের ভেতর, এতে করে এখন তাও ভেতরের অংশ ভালোই দেখা যাচ্ছে। এখন অন্ধকারও সয়ে গেছে। ইরা ভয়ে সিটিয়ে আছে, মনে মনে ভাবছে আজই বুঝি তার শেষ দিন। আচমকা ইরার চোখে পড়লো বাইরে থেকে আসা আলোর উপর কারো ছায়া। ছায়া আরও কাছে আসতে পরিষ্কার দেখা গেল একটা মানব শরীর, বিশাল আকৃতির মনে হচ্ছে। ছায়াটা আস্তে আস্তে ইরার দিকে এগিয়ে আসছে। মেয়েটা ভয়ে জুবুথুবু হয়ে রুমের এক কোণে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে এই দেয়ালের ভিতর ঢুকে যেতে, তাহলে যদি বাঁচতে পারে, কিন্তু তার পারছে না। পুরো শরীর দিয়ে তরতরিয়ে ঘাম ঝরছে। ছায়াটা এখন পুরোপুরি ইরার সামনে দাঁড়িয়ে। ইরা ভয়ে শুকনো ঢোক গিলে। লোকটি হুট করেই তার 2 হাত রাখে ইরার 2 পাশে দেয়ালে, 2 হাত দেয়ালে রেখে ইরার উপর ঝুঁকে পড়ে সে। আচমকা লোকটা তার বাঁ হাতের পাশে একটা সুইচ বোর্ডে চাপ দিতে রুমে লাইট জ্বলে ওঠে। তবে লাইটটা খুব বেশি পাওয়ারফুল নয়, যতটুকু আলোতে দুজন মানবীকে দেখা যাবে ঠিক ততটুকুই। লাইটের আলোতে এবার সামনে থাকা অজ্ঞাত ব্যক্তিটির চেহারা আবছা স্পষ্ট, মানে বোঝা যাচ্ছে তবে পুরোপুরি নয়। ইরা ওই আবছা স্পষ্ট চেহারা দেখেই বুঝে ফেলল লোকটাকে। তাকে দেখে পিলে শুদ্ধ চমকে ওঠে, সাথে মৃদু কাঁপুনি ওঠে লতানো দেহে। ঠোঁট নাড়িয়ে আবছাভাবে বলে, আরহাম, আপনি? ইরা ঠোঁটের উপর আঙ্গুল চেপে তাকে চুপ করালো আরহাম। সে নেশাতুর চোখে চেয়ে আছে ইরার দিকে। ইরা তো অবাকে চরম পর্যায়ে, চোখ দুটো বড় করে তার দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে পারছে না, কারণ আরহামের আঙ্গুল এখনো ইরার ঠোঁটে। আরহাম হঠাৎ আরেকটু এগিয়ে এসে ইরার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, লাভ ইউ ইরাবতী। এইটুকু বাক্যে কি ছিল ইরার জানা নেই। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে আরহামের চোখে। পিঠের শিরদাঁড়া সোজা হয়ে গেছে, সেখানে গিয়ে গড়িয়ে ঘাম পড়ছে।
মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে মিস্টার আরহাম শেখ তোকে ভালোবাসে। ভালোবাসে? ইরা এখন কি বলবে বুঝতে পারছে না। ও কি ভালোবাসে? কি বলবে এখন? লাভ ইউ টু বলবে? বলাটা কি উচিত? এহেন ভাবনার মাঝে আরহাম এগিয়ে আসে ইরার ঠোঁটের দিকে। কিঞ্চিত ফাঁক আছে দুজনের মাঝে, আরেকটু এগোলে তাদের ঠোঁট মিলে যাবে, হয়ে যাবে দুটো ওষ্ঠের উষ্ণ আলিঙ্গন। আচমকা ফোনের ক্রিং আওয়াজে আটকে ওঠে ইরা। বিছানায় শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসে ভয়ে বড় বড় শ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ড ছলাৎ করছে। এটা স্বপ্ন ছিল? এরকম স্বপ্ন কেউ দেখে? এখনো বেসামাল গতিতে ছুটছে বুকের যন্ত্রটা। কি ভয়ঙ্কর স্বপ্ন! ইরা নিজেকে কিছুক্ষণ শান্ত করলো। ফোনটা পরপর দুবার বেজে কেটে গেল। তৃতীয়বারের মাথায় এসে ইরা ফোনটা তুলল। ওপাশ থেকে আরু বলল, কিরে, কি করছিলি? এতবার ফোন দেওয়া লাগে? ইরা স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমোচ্ছিলাম, টের পাইনি। আরু অবাক হয়ে বলল, কি বলছিস? বেলা 9:30 বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? রোজ তো সকালে উঠিস, আজ কি হলো? কিছু হয়েছে? ইরা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না তেমন কিছু নেই, এমনি ঘুমটা আজ একটু বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়, বেশি দেরি হলে কিন্তু ভাই রাগ করবে। আলোকেও ফোন করে দিয়েছি, ও একটু পরেই বের হবে। আচ্ছা আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, রাখি। কথা শেষে ফোনটা কেটে দিল। ফোনটা বিছানার পাশে রেখে দুহাতে মাথা চেপে ধরল ইরা। শুধু আজ নয়, গত 1 সপ্তাহ ধরে ইরার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। প্রতিদিনই আরহামকে নিয়ে কিছু না কিছু স্বপ্ন দেখে। এরকমটা হয়েছে আরু আর ফাহিমের কারণে। আরহামকে ইরাকে নিয়ে কত কিছু বলে মাথা নষ্ট করে দিয়েছে। যখন তখন হুটহাট তার কথা মনে পড়ে। রাতে স্বপ্নের ভেতরে এসেও জ্বালায়। স্বপ্ন এসে কী সব বলে যায়। ভালোবাসার কথা ছাড়া তার কাছে আর কিছু নেই মনে হয়। সত্যি কি তাই, নাকি শুধুই স্বপ্ন? মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু আছে। ইরার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় আরহামের মনেও হয়তো কিছু একটা আছে। উনিও কি কিছু ফিল করে? না, আর কিছু ভাবা যাচ্ছে না। এগুলো নিয়ে ভাবতে গেলে পাগল হয়ে যাবে ইরা। সে 1 সপ্তাহ ধরে একই টপিক মাথায় ঘুরঘুর করছে। নিজে যে কি চায় তাও বুঝতে পারে না ইরা। ফাহিমের বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এই কয়দিনে যে কি করবে সেটাই বুঝতে পারছে না। আজকে বিয়ের শপিংয়ে যাওয়ার কথা। বড়দের সবার শপিং শেষ কালকে, আজ শুধু ছোটরা যাবে। মানে আরুদের বাসায় আরু আর আরহাম, আর ইরাদের বাসায় ফাহিম ফিহা ইরা, সাথে রাদিল, আলো, আইমানও আছে। এই কজন মাত্র ফ্রেন্ড আরুর। আর তাদের ছাড়া বিয়ের শপিং তো জমবেই না। এখন আলো, ইরা, আরু যাবে আরহামের সাথে ওদের গাড়িতে। আইমান, রাদিল একেবারে শপিং মলে এসে দেখা করবে। আর ফাহিমের হসপিটালে কাজ পড়ে গেছে, তাই আসতে দেরি হবে। এদিকে ফিয়ারও ভার্সিটিতেও কাজ আছে। এবার লাস্ট ইয়ার পড়ায় ঝামেলাটা বেশি। আবার ফাহাদ গেছে বন্ধুদের সাথে ঘুরতে। এতদিন পর দেশে এসেছে, ঘোরাঘুরি না করলে চলে। ইরা বিছানা থেকে উঠে চলে গেল। রেডি হতে পারছে না, আবার দেরি হয়ে যায়। ইরু, তুই সামনে বস। আরুর কথা ইরা পিছনের সিটে বসতে গিয়েও দাঁড়িয়ে গেল। গাড়ির দরজা ধরে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে, সামনে বসবো কেন? আরে বোকা মেয়ে, গাড়িটা তো আমি ড্রাইভ করব, তুই তো ব্যাক সিটে বসে আমার গাড়ি চালানো দেখেছিস, আজ ফ্রন্ট সিটে বসে দেখবি আমার ড্রাইভিং, তাই না রে আলো? আলো পিছনের সিটে বসে ওর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ কি তো বলছি, তুই তো ব্যাক সিটে বসে ওর ড্রাইভিং দেখছিস আর ফ্রন্টে বস। আমি তো ব্যাগ থেকে দেখিনি, তাই আমি পিছে বসি। যা যা সামনে যা। ইরা ঘুরে গিয়ে সামনের সিটে বসলো। বসতে বসতে বলল, তোরা এমন লজিক ছাড়া কথা যে কই পাস বুঝি না আমি। আলো বলল, আরে বাবু, বুঝতে হবে না তোকে, শুধু মনে না যা করছি ভালোর জন্যই করছি। ইরা কিছু বলার জন্য মুখ খুলছে, আর অমনি দেখতে পেল আরহাম ড্রাইভিং সিটে এসে বসেছে। ইরা আলোকে কিছু না বলে আরহামের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? আরহাম ওর দিকে স্বাভাবিকের ন্যায় তাকিয়ে বলল, তো আমার কোথায় থাকার কথা? ইরা আরহামের প্রশ্নের জবাব না দিয়ে আলোর দিকে ঘুরল। দেখে আরুও ওখানে বসে পড়েছে। দুজনের ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এতেই বোঝা শেষ যে ওরা দুজন প্ল্যান করে এটা করেছে। ওদের দুজনকে চোখ রাঙানি দিয়ে সামনে ঘুরল ইরা। ততক্ষণে আরহাম গাড়ি স্টার্ট করে দিয়েছে। ইরা চুপচাপ বসে আছে আর ফাঁকে ফাঁকে আরহামের দিকে তাকাচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যাতে বোঝার উপায়ও নেই যে আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম নিজের মতো করে ড্রাইভ করছে, কোনো দিকে খেয়াল নেই তার, সব মনোযোগ ড্রাইভিংয়ে। আজ রাতের স্বপ্নের কথা মনে পড়তে ইরা নিজে নিজে লজ্জায় লাল নীল হয়ে গেল। চিবুক গলার সাথে লাগিয়ে দিয়েছে। ইস, কিরকম স্বপ্নই না দেখলো। শেষে কিনা চুমু দিতে গেছিল। উনি যদি এই স্বপ্নের ব্যাপারে জানে তাহলে কি হবে? হঠাৎ খেয়াল হয় এগুলো কী সব ভাবছে। এগুলো কি করে উনি জানবে? এই কথা তো ইরা কাউকে বলবে না, আর ওনাকে বলা তো বিলাসিতা। শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড় করালো আরহাম।
একে একে সবাই বেরিয়ে পড়লো গাড়ি থেকে। আরহামও বেরিয়ে এসে আরুদের সাথে দাঁড়ালো। আরুকে কিছু একটা বললে এসে আলোর হাত ধরে ওকে কিছু বলতে বলতে ভেতরের দিকে চলে যায়। ইরাও যায় ওদের পিছু, কিন্তু দুপা এগুতে ইরার ওড়না আটকে যায় কিছুর সাথে। ওড়নায় টান পড়ায় ভাবলো গাড়ির দরজার সাথে হয়তো আটকে গেছে, তাই সেটা ছুটাতেই পেছনে ঘুরতে চমকে যায় সে। আরহাম ইরার ওড়নার কোনা ধরে রেখেছে। ইরা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে ওড়না ধরে রেখেছেন কেন? আরহামের সোজা উত্তর, তোমাকে লাগবে তাই। মানে চলো, তোমাকে দিয়ে কাজ আছে। ওরা যাক, তুমি আমার সাথে যাবে। ইরা ওড়নাটা টান মেরে ছিনিয়ে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।